প্রিয় দর্শক, প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবস সামনে এলেই আমাদের মাথায় একটাই প্রশ্ন আসে, কেমন আছে বাংলাদেশের নারী সমাজ? নারী দিবসে আমরা নানা রকম গাল ভরা কথা শুনি নারী মুক্তির নানা তথ্য উপাত্ত, কিন্তু সত্যিকার অর্থে নারী কতটুকু স্বাধীন তা নিয়ে খুব একটা আলোচনা হয় না। মনে হয় না যে সব ক্ষেত্রে পেয়েছে, কারণ আগের মতো মহিলারা যে ঘর বন্দি, যারা বিশেষ করে যারা গৃহিণী, তাদের কিন্তু এখনো আমার মনে হয় না যে ওইভাবে মুক্তি মিলেছে আর কি। আমাদেরকে অধিকার আসলে দেওয়ার তো কে দিবে? এটা তো নিজেকে আদায় করে নিতে হবে, নিজেকে এডুকেটেড থাকতে হবে, নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। মেইনলি হচ্ছে এডুকেশন যদি থাকে নারী, তাহলে তাকে কেউ দেওয়ার কেউ নাই, নিজেরটা নিজেই সে বুঝে নিতে পারবে। এটা অবশ্যই সত্য যে মেয়েরা অফিসেও যেভাবে কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকে, একই সমান কাজ করছে, ফিরে গিয়েও কিন্তু পার্সোনাল লাইফে সবারই, আমি বলবো ছেলে হোক মেয়ে হোক, সবারই ইনভলভমেন্ট আছে, হয়তো মেয়েদের তুলনামূলকভাবে একটু বেশিই থাকে। এ কথা সত্যি। স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশের নারী অনেকখানি এগিয়েছেন। শিক্ষা এবং কর্মসংস্থানে অংশগ্রহণ বেড়েছে উল্লেখযোগ্য হারে। কিন্তু নারী নির্যাতন কি কমেছে? নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলেছে কতখানি? এবারের প্রেক্ষাপটে আমরা এইসব প্রশ্নের উত্তর খুঁজব, জানব নারী মুক্তি কতদূর। নারী মা, নারী স্ত্রী, নারী কন্যা। একজন নারী সবসময় সব ক্ষেত্রে অবদান রাখেন। ঘরে বাইরে নারী অবদান রেখে চলেছেন সারাক্ষণ। কিন্তু ঘরে বাইরে নারীর কর্মমুখরতার বিরামহীন জীবনের ভেতর লুকিয়ে থাকে এক অস্পষ্ট কান্না। সব নারীর জীবনে আছে নিপীড়নের নীরব গল্প, না বলা বেদনা, নানা রকম শেকলে বন্দি নারীর স্বাধীনতা। দৈনন্দিন জীবনে একজন নারী তার যে অধিকার পাওয়ার কথা, সেটা সে বাড়িতেও পাচ্ছে না, পারিবারিকভাবেও সে তার কাজে পাচ্ছে না, রাস্তাঘাটে চলাফেরা কোথাও পাচ্ছে না, কোনোভাবেই পাচ্ছে না। এখন পর্যন্ত নারীর অধিকারের প্রশ্ন যখন আসছে, নারীর সাম্য অধিকার সমতার প্রশ্নটি যখন আসে, তখন আমরা আসলে দেখতে পাই সেক্ষেত্রে আসলে আমরা রাষ্ট্র বলি, সমাজ বলি, পরিবার বলি, প্রতিটি জায়গায় আসলে নারীকে তার যে প্রাপ্য অধিকার, যা সাম্য অধিকার যেটা, সেটি দিতে আসলে অনেক ধরনের অনীহা আমরা দেখতে পাই। এবং এটা মূলত আমরা দেখতে পাই যে এই যে প্যাট্রিয়ার্কিয়াল যে ব্যবস্থাটি তৈরি করা হয়েছে, এই পুরুষতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সেই আইনেও সেই পুরুষতান্ত্রিক ব্যবস্থা, এবং আইনের মাধ্যমে বলি, রাষ্ট্রীয় আইনের যত ধারা রয়েছে তার মাধ্যমে বলি, বিভিন্নভাবেই আসলে আমরা দেখি নারীকে শোষণ এবং শাসন করার যে ধরনের প্রবণতা, সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা সেই প্রবণতাটিকে দেখতে পাই প্রতিনিয়ত। যে অন দি হোল বাংলাদেশের নারীর অধিকার সেভাবে প্রতিষ্ঠিত হয় নাই। নারীর প্রতিষ্ঠা, অধিকার, মর্যাদা, এসব ক্ষেত্রে মেয়েরা এখনো সন্তোষজনকভাবে কোনো জায়গায় এখনো পৌঁছতে পারে না। অর্থনীতির চাকা সচল করতে, দেশের প্রবৃদ্ধি বাড়াতে বিভিন্ন কর্মস্থলে আজ নারী। শ্রমশক্তি জরিপ অনুযায়ী দেশের মোট কর্মশক্তির প্রায় ৪৪.২% বেশি নারী। কিন্তু কোনো নারীরই কর্মজীবী হয়ে ওঠা সহজ নয়। সামাজিক প্রতিবন্ধকতাকে ডিঙিয়ে সকল বাধা উপেক্ষা করে স্বাধীন ও স্বাবলম্বী জীবনের পথে একজন নারী হাঁটতে শুরু করে, কিন্তু সে পথ এখনো মসৃণ হয়নি। রাষ্ট্র এবং সমাজ স্বীকার করে নিচ্ছে যে তোমরা এদের সঙ্গে কম্পিটিশনে পারছ না, সুতরাং তোমাদের জন্য একটা আলাদা ব্যবস্থা করতে হবে। কম্পিটিশনে পারছ না, সামাজিক অবস্থা ইত্যাদি কারণে তাদেরকে একটা আলাদাভাবে তাদেরকে কোটা সিস্টেমের দ্বারা তাদেরকে সমাজের উন্নয়নের ক্ষেত্রে নিয়ে আসা হয়। এটাকে বলে অ্যাফার্মেটিভ অ্যাকশন। এই অ্যাফার্মেটিভ অ্যাকশনটা কিন্তু পার্মানেন্ট হতে পারে না। কিন্তু আমাদের পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীকে চিন্তা করা হয় যে সে যদি কাজ করে সেটা হলো একটা বাড়তি, তার মূল দায়িত্ব থেকে বাড়তি দায়িত্ব নিচ্ছে। আর মূল দায়িত্ব কি? মূল দায়িত্ব হচ্ছে পরিবারের দেখাশোনা, লালন পালন করা। যেটা ধরে নেওয়া হয়
যে প্রাকৃতিকভাবে একটা পুরুষ পারে না। কর্মক্ষেত্রে আমরা দেখতে পাই যে নানান ধরনের সহিংসতার শিকার নারীরা হচ্ছেন এখন পর্যন্ত, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে, সেগুলোর জায়গায় চেষ্টা করেন তারা যে বাংলাদেশের যে আইনগুলো রয়েছে সেই আইনগুলোর যাতে প্রপারলি বাস্তবায়ন হয়। বাংলাদেশে কিন্তু 2009 সালে উচ্চ আদালতের একটি নির্দেশনা আছে এবং কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণের কথাই আইনে বলা রয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা যখন প্র্যাকটিসের ক্ষেত্রে দেখি, আমরা দেখতে পাই যে অনেক প্রতিষ্ঠান তারা কিন্তু এই প্র্যাকটিসটি করছেন না। রাজধানী ঢাকায় দিনের আলো ফুটতে শুরু করলেই পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কর্মস্থলে ছুটে চলেন নারীরা। নারী পুরুষ সমান হয়ে অর্থনীতির চাকাকে সচল করতে এই ছুটে চলা। দেশের অর্থনীতিতে পোশাক খাতের অবদানের কথা আমরা সবাই জানি, আর এই পোশাক শিল্পের প্রাণ স্পন্দন হলো নারী। নিপুণ হাতের দক্ষতার সাথে সেলাই করছেন দেশের অর্থনীতি। সকাল থেকে রাত পর্যন্ত যখন নিরলস পরিশ্রম করতে ঘর ছেড়ে বাইরে একজন নারী, প্রতিনিয়ত কত সমস্যার সম্মুখীন হচ্ছেন একজন নারী, তার খবর কি এই সমাজ রাখে? বাধার সম্মুখীন তো অবশ্যই হয়। এটা শুধুমাত্র যে এমন যে আমার মেইন কলিগ দ্বারা হয় বিষয়টা কিন্তু সেরকম না। এই জায়গায় যে স্ট্রাকচার, যে ব্যবস্থাপনা, সেটাও আমার জন্য একটা প্রতিবন্ধকতার কারণ। বাধাটা হলো চিন্তার বাধা, মানসিকতার বাধা, শারীরিক বা দক্ষতার বাধা নয়। শারীরিকভাবে দক্ষতার দিকে, মেধার দিকে নারী আর পুরুষের কেউ কেউ পারে, কেউ কেউ পারে না। এটা সকল নারী 100 ভাগ পারে সেটা ঠিক না, যেমন সকল পুরুষ 100 ভাগ পারে সেটাও ঠিক না। আমি মনে করি যে মেধা আর দক্ষতা হচ্ছে ব্যক্তির উপর নির্ভর করে, এটা লিঙ্গর উপর নির্ভর করে না। আপনি যত সহজে রাতে বা আপনার পাবলিক ট্রান্সপোর্টে উঠতে পারছেন, রাতে দৌড়াতে পারছেন, আপনার নারী সহকর্মীরা কিন্তু ততটা সহজে পারে না, ততটা সহজে পারে না, কারণ তার একটা নিরাপত্তার ব্যাপার থাকে এবং সেখানে হচ্ছে নির্যাতনের ব্যাপার থাকে। এটা যেমন একটা, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় তার চলাচলের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে তার নানাভাবে বৈষম্যমূলক আচরণ, যেটা আপনি নির্যাতনের কথা বললেন, বৈষম্যমূলক আচরণ, বৈষম্যটাই নির্যাতন। বৈষম্যমূলক আচরণ তাকে যে মজুরি দেওয়া হচ্ছে, সেই মজুরিতে কিন্তু বৈষম্যমূলক আচরণ আছে। একটা ডে লেবারার যখন হয়, দিন আনে দিন খায়, সে একটা পুরুষ যতটুকু পয়সা পাচ্ছে একটা নারী কিন্তু পাচ্ছে না। সেটা একেবারে জমি থেকে আরম্ভ করে তার অন্যান্য বিভিন্ন কর্মস্থলের ক্ষেত্রে থেকে আরম্ভ করে সব জায়গায় কিন্তু সে বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছে। যে একজন নারী তিনি যখন কোনো উচ্চ পর্যায়ে পৌঁছান, তখন কিন্তু সমাজের যে তার প্রতি একটা দৃষ্টিভঙ্গি, তারা মনে করেন যে এখানে নিশ্চয়ই কোনো বিনিময় প্রথার কোনো একটি বিষয় রয়েছে, এবং স্পেশালি সেই নারী তিনি যদি দেখতে শুনতে একটু ভালো হন, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের তীরটি তার দিকে আরও অনেক বেশি ছোড়া হয়ে থাকে। তখন আসলে দেখা যায় যে তার যে যোগ্যতা, সেটিকে ম্লান করে আসলে অন্যান্য বিষয়গুলো উপরে ইচ্ছে করে সেই ফোকাসটা করা হয়। তা আমার কাছে মনে হয় যে এটা সবসময় একটা, আমি কি বলবো, যে প্যাট্রিয়ার্কিয়াল যে মাইন্ডসেট, এবং এই কাজটি কিন্তু শুধু যে সমাজে পুরুষরা করেন তা না, এখানে কিন্তু অন্য যারা নারী তারা হয়তো তার চেয়ে একটু পিছিয়ে রয়েছেন কোনোভাবে, তারাও কিন্তু এই সন্দেহের তীরটি তার দিকে ছুড়ে দেন। পুরুষের পাশাপাশি একদল নারী রাস্তায় দাঁড়িয়ে গণপরিবহনের অপেক্ষায়। তারা যাত্রী ভর্তি পরিবহনে দাঁড়ানো তিল পরিমাণ জায়গা নেই। বাসের দরজার সামনে এভাবেই একজন নারীকে ধাক্কা দিয়ে বের হতে হয়। একটি বাস আসলে একজন নারীকে পুরুষের পেছনে দাঁড়াতে হয় বাসে ওঠার জন্য। পুরুষের শক্তির কাছে পরাজিত একজন নারী যখন পরপর দুটি বাসে উঠতে পারে না, তখন এই সমাজ কতটা নারী বান্ধব। যাওয়া আসা মানে দেখতেই তো পারছেন, বাসে তো উঠতেই পারতেছে না, পরপর 3টা বাস মিস করলাম, এই একটা অবস্থা। কেউই নারীকে অগ্রাধিকার দিচ্ছে না। বাসে উঠতে প্রবলেম হয়, যেমন মানে ছেলেরা থাকে, আর ওদের সাথে তো মেয়েরা পারবে না, ওরা যে সাইড দিবে মেয়েদের তা হয় না, ওরাই আগে উঠে যায় ওই হিসেব করে, আমাদের উঠে হয় না। আমরা মিস করলাম বাস 3টা পরপর। বাসের ক্ষেত্রে যদি বলি, মানে যখন অর্ধেক ভরে যাবে তারপরে যদি মেয়েদেরকে উঠানো হয়, তখন হেল্পার সহ আরও ড্রাইভার সহ আরও অনেকে বলবে যে মেয়ে উঠায় না, মেয়ে উঠায় না, মেয়ে উঠায় না।
তখন হচ্ছে খুবই খারাপ লাগে যে নারী হয়ে এইসব কথা শুনতে হয় যে আমরা উঠতে পারতেছি না, পুরুষের সমান অধিকার পাচ্ছি না। অর্থনৈতিক মুক্তি কি তাহলে নারী স্বাধীনতার গ্যারান্টি দেয় না? এইসব প্রশ্নের উত্তর খুঁজবো আমরা এই বিরতির পর। সব বাধা উপেক্ষা করে এভাবেই একজন নারীকে যুদ্ধ করে চলতে হয়, যে যুদ্ধে রাফার মতো একজন নারীর কর্মস্থলে যাওয়ার বাকি পথটা হয় পায়ে হেঁটে চলার। কাঁধে ব্যাগ আর কর্মস্থলের চিন্তা নিয়ে ছুটে চলা একজন রাফা আসলে একজন যোদ্ধা, যিনি লড়াই করছেন নারীর অধিকারের জন্য, নারীর মুক্তির জন্য। দৃষ্টিভঙ্গিতে, অঙ্গভঙ্গিতে, বচনভঙ্গিতে আমরা মাঝে মাঝে অনেক কিছুই ফেস করি। যখন রাস্তাঘাট দিয়ে হেঁটে আসি তখন আমাদের কটূক্তিমূলক কথা তো শুনতে হয়, কিন্তু আমরা নারী, আমরা সব পারি। আমরা পারি কারণ আমরা সর্বদা চেষ্টা করি, আমরা এড়িয়ে চলে সব কিছু নেগেটিভকে, আর পজিটিভকে আমরা আগলে রাখি নিজের কাছে। সো এই প্রেক্ষাপট আমরা বজায় রাখি বলেই আমরা আমাদের কাজে, আমাদের ঘরে, আমাদের সমতা আমরা বজায় রাখতে পারছি। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মক্ষম একজন নারী তার অধিকার নিশ্চিতে যখন সংগ্রাম করেন, ঠিক তখন দিনমজুর এই নারী শ্রমিকরা লড়াই করে ন্যায্য মজুরিটুকুর জন্য। পুরুষের সাথে সমান তালে কোদাল দিয়ে কাজ, ঝুড়ি ভর্তি ইট বালু বহন করলেও মজুরিতে নেই সমতা। ছেলেকে 600 করে দেয়, আমাকে 550 দেয়, কম এখন দেয় ছেলে আর মেয়ে না, এখন কী করবো? ছেলেদের সাথে তো আমরাই বেশি করি, কম আরও করতে করি। এরাও যে বোঝাটা নেই আমরাও তো সেই বোঝাটা নিই। আমরা ফির কোথায় কাজ কম করলাম, ওই যে ওরাও টানতেছে আমরাও টানতেছি। এখন দেয় কন্ট্রাক্টর, কী করবো? হ্যাঁ, আমরা একই রকম কাজ করি, ব্যাস এখানে মেয়েদেরকে দেওয়া হয় 550 আর ছেলেদের 600 করে দেওয়া হয়। না, এক সমানই কাজ করি আমরা। এখান থেকে আবার আমাদের 20 টাকা করে কাটা পড়ে, মানে আমাদের যে সর্দার আছে ওনারা আবার 20 টাকা করে নেয় মাথা প্রতি। আমরা কেন সমান মজুরি বলি? সমান মজুরি বলি যে এটা হলো তার এটা প্রাপ্য। সে সমান কাজ করছে, সে সমান মজুরি পাবে না কেন? দিনমজুর যখন বৈষম্যের বিরুদ্ধে নীরবে যুদ্ধ করেন, তখন নিম্ন মধ্যবিত্ত একজন নারী যুদ্ধ করেন সংসার আগলে রাখার। পরিবারের সদস্যদের নিশ্চিত জীবনের জন্য একজন নারী উৎসর্গ করেন তার জীবনের সব স্বপ্ন, আনন্দ। সকাল থেকে শুরু হয় তার সংসারের কাজ, সন্তানকে পরিচর্যা করা থেকে শুরু করে রান্না, ঘর গোছানো, এমনকি স্বামীর কাজের সাথেও তাকে সমান কাজ করতে হয়। সকালবেলা উঠে ঘরের সংসারে কাজ করতে করতে বাচ্চাকে সেবা, বড় মেয়ে ছেলে স্কুলে পাঠানো, আবার দুপুরে খাবার, আবার এরা টিউশনিতে যাবে, তাই কিছু গুছাই দিতে হয় বিকেলবেলা। তারপর আর আব্বুর সাথে একটু সেবা করি, দোকানে একটু সাহায্য করি। রাত্রে উনি আবার সিগারেট বিড়ি আনতে যায়, তাই ওনার একটু আমার থাকলে একটু সহযোগিতা হয়, ওনার কষ্ট হয়ে যায়। রেস্ট তো ওই যে একবারে দুজনে বন্ধ করে 11টার পর দোকান বন্ধ, দুজনে খাওয়া দাওয়া করি, ওই সময় বয়ে যেরকম সময় পাই ওই রেস্ট। সারাদিন মানুষের বাসায় কাজ করে স্বামীহারা বৃদ্ধ বয়সী নারীও বাধার বিরুদ্ধে লড়াই করে চলেছেন। বিশ্রাম কিভাবে করবো? গরিব মানুষ, গরিবের কোনো বিশ্রাম আছে? আমি তো নারী, কিন্তু গরিবের যদি কাজ না করে তা খামো করতে। আজ দেশের নারীদের অবদান আর অস্তিত্ব সর্বক্ষেত্রে। রাজধানীর ব্যস্ত সড়কের শৃঙ্খলা ফেরাতে প্রতিনিয়ত পুরুষ ট্রাফিক পুলিশের পাশাপাশি সমানভাবে কাজ করে যাচ্ছেন নারী ট্রাফিক পুলিশের সদস্যরা। বড় বড় সুপার শপে পুরুষের পাশাপাশি কাজ করছে নারীরা। ব্যাংক, অফিস, আদালত, হাসপাতাল এখন নারীর কর্মমুখরতায় ভরপুর। আপনারা যদি দেখেন নারীরা কিন্তু অনেক এগিয়ে গেছে, তাই না? সো সব দিক থেকে নারীরা এগিয়ে যাচ্ছে, অ্যান্ড আমরা হ্যাসেল হইলেও এটা ম্যানেজ করে নিচ্ছি, অ্যান্ড এভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যেটা বলি বা আমরা যেটা ফেস করি, দুইটা অফিস ফেস করি রিয়ালি, কিন্তু এটা যে একটা হচ্ছে বাসা আর একটা হচ্ছে হসপিটাল। আমরা যতই কিছু করি না কেন বাসাটাকে শুধু দেখতে হয়, মেনটেন করতেই হয়। তো আসলে ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে, আমাকে টাইম ম্যানেজ করে নিতে হয়। নারীরা যারা যেই জায়গায় রয়েছেন তারা কিন্তু নিজ যোগ্যতাই যান, বরং আমি বলবো যে একজন পুরুষকে যতটুকু না হ্যাডেল ক্রস করতে হয়, যতটুকু না প্রতিবন্ধকতা ক্রস করতে হয়, একজন নারী তিনি যখন একটি যোগ্যতার আসনে যে বসেন, এমন একটি অবস্থানে যান যেখানে একজন পুরুষ এবং তিনি একই অবস্থানে থাকেন, তখন কিন্তু তাকে যোগ্যতার প্রমাণ অনেক বেশি বেশি করতে হয়। কেননা প্রতিটি ক্ষেত্রেই দেখা হয় যে তার যোগ্যতাকে বারবার আসলে প্রশ্নবিদ্ধ করা হয়। এভাবেই সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু নারীরা কি তাদের অধিকার পেয়েছে?
মিনিমাম লেভেলে আমার কিন্তু কিছু কিছু আমার অধিকার আছে মানুষ হিসাবে। আমি নারী অধিকারটাকে কথাটাকে পাশে রাখছি। আমি মানুষ হিসাবে আমার শিক্ষার অধিকার আছে, আমার নিজের নিরাপত্তার অধিকার আছে, আমার নারীকে তার শরীরটাকে নিয়ে একটা বড় স্ট্রাগল করতে হয় সেটার একটা অধিকার আছে। সেটা কিন্তু একটা স্বাভাবিক অধিকার। প্রতিবন্ধকতার ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রেই একই পজিশনে থাকা নারী এবং পুরুষের মাধ্যমে নারীর ক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধকতা অনেক বেশি তৈরি করা হয় এবং সেক্ষেত্রে অবশ্যই এখানে সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় আইন বলি প্রতিটি ক্ষেত্রেই কিন্তু সেই প্রতিবন্ধকতার জায়গাটি রয়েছে। এ সমাজ কতটা নারী বান্ধব, নারীর প্রতি সংবেদনশীল? রাজধানীতে কাজের প্রয়োজনে ছুটে চলা নারী পুরুষদের জন্য যেখানে ভঙ্গুর অবস্থা যাতায়াত ব্যবস্থার, সেখানে সড়কের পাবলিক টয়লেটের কী অবস্থা? রাজধানীর হাতিরঝিলে নারীদের টয়লেটের এই বেহাল দশা। যে চিত্র রাজধানীর প্রতিটি পাবলিক টয়লেটের পর্যাপ্ত অসংকুলান আর বেহাল দশার কথা বলে দেয়। ছেলেরা যেমন লাইক রাস্তার পাশে বাট মেয়েরা তো এটা না, ওদের ওয়াশরুম খুঁজতে হয়, অ্যান্ড ওয়াশরুম খোঁজার জন্য দেখা যায় অনেক সময় আমাদের রেস্টুরেন্টে যেতে হয়, কারণ পাবলিক টয়লেট কিন্তু খুব একটা নাই। মানে ধরেন 2, 3, 4, 5 মিনিট পরে গিয়ে একটা পাবলিক টয়লেট। তো আমাদের হয়তো রেস্টুরেন্টে যাইতে হয় বা কোনো শপিং মলে যাইতে হয় পাবলিক টয়লেটের জন্য, বা বাসা পর্যন্ত ওয়েট করতে হয়। যেমন আপনি যদি ঢাকা আইনজীবীর কথা ধরেন, ঢাকা জজ কোর্ট, সেখানে মহিলাদের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ ওয়াশরুমের ব্যবস্থা নাই। তো একজন প্রেগনেন্ট বা যে কোনো মহিলা আইনজীবীর জন্য প্র্যাকটিস করাটা একটু ডিফিকাল্ট। সমাজে নারীর প্রতি বেহাল দশার চিত্র ফুটে ওঠে আইন আদালতের কাঠগড়ায়, যখন ভুক্তভোগী একজন নারী তার বিচার প্রত্যাশায় ছুটে চলে আদালতে। পাশবিকতার শিকার নির্যাতিত নারীদের জন্য ন্যায় বিচার কতটা নিশ্চিত করতে পেরেছে এই রাষ্ট্র? টার্গেটটা করলো কেন? আসলে নারীদেরকে যদি আমি একটা পুরুষ যদি নারী নির্যাতন একটা মেয়েকে যদি আপনার কিছু একটা করতে পারে, তাইলে এটা হয়েছে প্রচার হয় বেশি। যেরকম আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার বাবা হয়েছে স্কুলের টিচার, তো ওরা হয়েছে এইভাবে জিনিসটাকে নিছে যে আমি যদি স্কুলের টিচারকে যদি একটা কিছু করি তাহলে কেউ শুনবে না, কেউ জানবে না। হ্যাঁ, যদি মেয়েদেরকে কিছু একটা করি হয়তো সবাই শুনবে, সবাই জানবে, তাহলে মেয়েদের একটা মান সম্মানের হানি হবে। সেই জন্যই হয়েছে আমাকে অ্যাসিডটা দেওয়া। বাংলাদেশে নারী বান্ধব অনেক আইন তৈরি হয়েছে গত 20 বছরে। আমি যদি বলি অনেক ধরনের, পরিবারে বলি, পাবলিক প্লেসে নারীর সুরক্ষার জন্য বলি, কর্মক্ষেত্রে নারীর সুরক্ষার জন্য, সবখানেই কিন্তু আইন রয়েছে। কিন্তু দেখা যায় যে এই আইনের যখন বাস্তবায়নের প্রসঙ্গ আসে সে জায়গায় একটা বিশাল ঘাটতি রয়ে গিয়েছে। নারী মুক্তি কি কেবল তবে শুধু গালভরা স্লোগান? এই প্রশ্নের উত্তর আমরা জানব এই বিরতির পর। সমাজে একজন নারীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত বুলিংয়ের শিকার হতে হয়। সোশ্যাল মিডিয়া যেন এখন নারীর অধিকার হরণের এক ভয়ঙ্কর প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে ছোট থেকে ছোট কথাও অনেক বড়ভাবে বিভিন্নভাবে তারা মানে আকারটাকে চেঞ্জ করে দিতে পারে। হ্যাঁ, ওই এনভায়রনমেন্টটাকে নষ্ট করে দিতে পারে কিছু কিছু মানুষ। তো তাদের জন্য বলতে চাচ্ছি যে আপনারা নিজেদের লাইফ নিয়ে বিজি থাকুন, অন্যের লাইফ নিয়ে না, স্পেশালি মেয়ে মানুষদের লাইফ নিয়ে না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষের যে দৃষ্টিভঙ্গি খুব স্যাডিস্ট একটা দৃষ্টিভঙ্গি, এবং একটা মেজরিটি মানুষের আমি মনে করি যে তাদের ভেতর নানা ধরনের মানসিক এমন ধরনের অসুস্থতা থাকে যে কেউ ভালো আছে, কি কারণে আসলে একজন মানুষকে তারা অপছন্দ করে এটা বোঝা খুবই মুশকিল। ধরেন তার সাথে তার কোনো কম্পিটিশন নেই, তার সাথে কোনো কিছুতেই তিনি হয়তো তার ধারের কাছেও না, কিন্তু শুধুমাত্র চট করে আমার হাতে একটা ডিভাইস আছে, ফোন আছে, আমার ইন্টারনেটের অ্যাক্সেস আছে দেখেই চট করে আমরা একজন মানুষের সম্পর্কে একটা কমেন্ট করা। এবং সেখানে তো আসলে শুধু ছেলে না, নারী পুরুষ কেউই আমি মনে করি সাইবার বুলিং, সাইবার হয়রানির ক্ষেত্রে কেউই আমার কাছে মনে হয় না পিছিয়ে আছে। কারণ আমি দেখি যে এই ধরনের সোশ্যাল মিডিয়াতে নারীদেরকে যখন হেনস্থা করা হয় তখন কিন্তু নারী পুরুষ প্রত্যেকে কিন্তু একেবারে সমানভাবে তারা অংশগ্রহণ করে থাকেন হেনস্থা করার ক্ষেত্রে। চারপাশের ভয়ঙ্কর প্রতিকূলতা সব নারীকেই একইভাবে মোকাবেলা করতে হয়। শোবিজের তারকারাও নিপীড়িত হন, নির্যাতিত হন। আমার বিষয়টা যদি বলি, হ্যাঁ আমি একরকম এটার মধ্যে দিয়ে গিয়েছি, সেটারও অনেক বছর হয়ে গেছে। তো সেটা আমাকে এখনও
সামহাও বলতে পারেন এটা আমার জীবনের একটা শক্তি। এটা আমার পরবর্তী জীবনটা যে আমি পেলাম, পরবর্তী জীবন মানে এরকমটা না যে আমাকে কেউ মেরে ফেলতে নিচ্ছে বা এরকম না, তা কিন্তু আমি যে কষ্টটা পাইছি, কষ্টটার পরে আমি যে তখন আমার যে বয়সটা ছিল ওটার পরে ঘুরে দাঁড়ানোটা, একদিনে তো ঘুরে দাঁড়ানো যায় না, ঘুরে দাঁড়াতে অনেক সময় লাগে, অনেক সময় সাপেক্ষ বিষয়। তো আমার একটু একটু করে যে ঘুরে দাঁড়ানোর মনের ভিতর যে চেষ্টাটা ছিল, এটা আমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং শক্তিশালী দোয়েল হিসেবে পরিণত করছে। আসলে সমাজের কোনো কিছু খারাপ বোঝার আগেই আমি খারাপ হয়ে গেলাম, হ্যাঁ, কারণ আমাদের সমাজে তো বেশিরভাগ কোনো কিছু একটা হলে মেয়েটারই দোষ দেওয়া হয়। আজকে আমি খুবই আত্মবিশ্বাসের সাথে বলতে পারবো যে আমার প্রথম সংসারটা যখন টিকলো না, বা আমি যখন সিদ্ধান্ত নিলাম আমি চলে আসব, এর পরবর্তীতে যদি আমি আমার বাবা মার কথা শুনে আর একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হতাম, বা আমি নিজে একজন জীবনসঙ্গী খুঁজে নিতাম, সেটা যদি কোনো কারণে আমার না কাজ করতো, তখনও ওই দোষটা আমার ছিল এবং এটা আমার জন্য একটা পার্মানেন্ট সিল হয়ে যায়, তো পার্মানেন্ট মার্কার দিয়ে ওর তো একটা সংসার পালাই গিয়ে বিয়ে করছিল, টিকে নাই, এটা টিকবে না, এটাই খুবই স্বাভাবিক, এবং এটা আমি উভয় পক্ষের কাছে শুনতাম। একজন আইনজীবী, চিকিৎসক কিংবা সমাজকর্মী, প্রতিটি নারীকেই লড়াই করতে হয় তার যোগ্যতা প্রমাণের জন্য, অধিকার আদায়ের জন্য। নারী যে জনসংখ্যা, সেই জনসংখ্যার আসলে হয়তো 5 to 10% হয়তো নিজেদের অবস্থানটাকে তৈরি করতে পারছে। আমার এই ছোট্ট জীবনে ছোট্ট অভিজ্ঞতার আলোকে যে আমার সাথে যেটা করা হয়েছে সেটা ঠিক করা হয়নি, যদি ঠিকই করা হতো তাহলে আমি কেন চলে আসলাম, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন সবসময় আমার নিজের কাছে নিজের থাকে। কারণ আমার বাচ্চাটাও বড় হয়ে যাচ্ছে, তো আমার মনে হয় কি যে আমি কি ছোট বয়সে কোনো ভুল করলাম, নাকি আমার সিদ্ধান্ত ভুল ছিল, কিন্তু আমাকে কোনোদিনই এটা নেগেটিভভাবে ভাবায়নি। আমি তো তাহলে আমি কেন চলে আসলাম, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয়ত, চলে সে সময় আমি মিডিয়ায় কাজ করতাম না, আমি যদি কাজ করাকালীন কোনো কিছু হতো তখন কিন্তু আরও 10টা দোষ আমার রেডি থাকতো, যে উনি কাজ করতেছে, এরকম সমস্যা, পরকীয়া, নানান কিছু হতে পারে, মানে যেটা আমরা এখন টিভি, ফেসবুক বা গণমাধ্যমগুলোতে দেখছি। আমার সেটাও ছিল না এরকম কোনো কিছু, কারণ তখন আমি কাজই করতাম না, আমি মাত্র ইন্টারমিডিয়েট পাশ করছি তখন, এবং সেটা আমার বাচ্চা হওয়ার পরে। তার পরবর্তীতে আমি আমার বাবার বাসাতেও যাই না, আমার কোনো ফ্রেন্ড সার্কেলও নাই, তো তাহলে অবশ্যই আমার সাথে যেরকম কোনো কিছু হয়েছে এটা খারাপই হয়েছে। নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের প্রতিনিধিত্ব এখনো সমতার নয়। সংবিধানে নারী পুরুষের সম অধিকার নিশ্চিত করা হয়েছে, কিন্তু সমতার ন্যায় ন্যায্য অধিকার পেতে একজন নারী নিশ্চিত হতে পেরেছে কতটা? বড় একটা অভ্যুত্থান হয়েছিল, তারপরে একটা নির্বাচন হয়েছে, নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন হয়েছে। তো আমরা যদি দেখি যে একটা বিশাল প্রায় 49 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং 10 জন উপদেষ্টার মধ্যে শুধু 3 জন নারী, সেটাতে বোঝা যাচ্ছে যেখানে জনসংখ্যার অর্ধেকের একটু বেশি নারী, তাদের অবস্থাটা বা তাদের বিষয়টা কতটুকু প্রতিফলন হবে। বাংলাদেশে যেটা হয়েছে কি, বাংলাদেশে নারীর রাজনৈতিক ক্ষমতাকে নিয়ে একটা ধোঁকাবাজির মতো একটা ব্যাপার আছে। যেরকম ডিজি, যে আপনার ইউনাইটেড নেশনের যে গোল 1930-র ভিতরে, 2030-র ভিতরে সংসদে, পলিটিক্যাল পার্টির সমস্ত কমিটিতে 1/3 মহিলা থাকতে হবে। তো বাংলাদেশ যখন তার রিপোর্টটা দেয় তখন দেখা যায় যে পার্লামেন্টে আমাদের অনেক নারী আছে, পার্সেন্টেজটা অনেক হাই, কারণ আমাদের সংসদে সংরক্ষিত আসন আছে, কিন্তু সরাসরি ভোটে নির্বাচিত হয়ে মেয়ের সংখ্যা অনেক কম। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কোলের শিশুকে আদর করা মা হয়তো জানে না একজন নারীর অধিকার কী। বেঁচে থাকার সংগ্রামে সন্তানের চাকরি নিশ্চিতে যখন অসহায় মা ছুটে চলেন, তখনও জীবন অনিশ্চয়তা আর কুসংস্কারে মোড়ানো। দায়িত্ব তো অনেকেই, আমার ছেলে মেয়ে ভালো থাকুক, ভালো কিছু করার জন্য মানে আমি চেষ্টা করি, কিন্তু পারতেছি না। সংসারে একটু অভাব অনাটনে আছি। আমার এই যে ছেলেটা চাকরি নাই, এই যে ঘুরতেছি, চাকরির জন্য আসছি, এই যে এখানে চাকরি করতো, চাকরি চলে গেছে কালকে। এখন ব্যস্ত রাস্তায় পায়ে হেঁটে বাড়ি ফিরতে বাধ্য হন মাসুদা খানম কণার মতো অনেকেই। কণা পেশায় একজন শিক্ষিকা,
স্কুলের পাঠদান শেষে এখন তার বাড়ি ফেরার সময়। জীবন রুটিনে স্কুলের কর্মঘণ্টা শেষে শুরু হবে পরিবারের কর্মঘণ্টা। অফিস করতে হয়, অফিস করে গিয়ে আবার বাসায় রান্না করতে হয়। এখন তো রোজার দিন, বাসায় গিয়ে ইফতার তৈরি করব, তারপর আবার রাতের খাবারের রান্না করব, সেহরির প্রস্তুতি নিব। আমি মনে করি পুরুষরা চাকরিজীবী যদিও বেশি সংখ্যক হয়, তারপরও পুরুষদের থেকে মহিলারা পরিশ্রম বেশি করে। একজন কণা, দিনা, রেবেকা, দোয়েল আর শ্রমজীবী নারীরা সকল বাধা উপেক্ষা করে এগিয়ে চলে। অথচ রাষ্ট্র কতটা ভাবছে দেশের অর্ধেক জনগোষ্ঠী এই নারীকে নিয়ে? আমরা কি পেরেছি এই রাষ্ট্রকে নারী বান্ধব করতে? আমরা কি পেরেছি এই সমাজে নারীর অধিকার নিশ্চিত করতে? নারীর মুক্তি কত দূরে? তোমার যুদ্ধটা তুমি করো, পাশে কাউকে পাবে না যেন। তোমার অধিকার তুমি আনবে, কেউ দেবে না শোনো, দেবে না কখনো অধিকার কেউ নিশ্চিত, তুমি জানো। নারী তুমি জাগো, যুদ্ধ করি বাঁচো। প্রিয় দর্শক, আন্তর্জাতিক নারী দিবসে আমরা যত কথাই বলি না কেন, নারীর অধিকার প্রতিষ্ঠায় সবার আগে প্রয়োজন মানসিকতার পরিবর্তন। শুধু পুরুষের দৃষ্টিভঙ্গি নয়, নারীর চিন্তা চেতনা ও মননে পরিবর্তন আনতে হবে। প্রত্যেক নারীর মধ্যে পরাধীনতার যে শেকল আছে তা ভাঙতে হবে নারীর নিজেকেই। প্রতিটা নারীকে সম্মান করুন। আজ এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।